ডাটাটায় প্রকাশ করছি, কিন্তু ডাটাটা কিভাবে ছড়াই ছিটায় আছে, কতটা ফ্ল্যাকচুয়েট আছে মিনের থেকে, হ্যাঁ, বা কিরকম অবস্থা আছে, সেটা কিন্তু আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বারা জানি না। এই জন্য আমরা মেজার্স অফ ডিসপারশন করি। ঠিক আছে, এটা দ্বারা আমরা বুঝি মিনের থেকে একটা ডাটা কতটা দূরে ছড়ায় আছে। কারণ দুইটা ডাটা সেটের মিন সমান হইতে পারে, কিন্তু ডাটা সেট গুলা কেমন আর কি, ডাটাগুলা কিভাবে ছড়ায় আছে সেটা কিন্তু ডিফারেন্ট হইতে পারে। সেটার উদাহরণ আমরা যখন একটু পরেই পড়তে যাব তখন দেখবা। আচ্ছা, এটাকে অনেক সময় মেজার্স অফ লোকেশন বা মেজার্স অফ ভেরিয়েবিলিটিও বলে, কারণ যেহেতু ভ্যারিয়েশন আসছে। আর এক্সাম্পল ধরো তুমি সাপ্লায়ার এ আছে, সাপ্লায়ার বি আছে, ঠিক আছে। এখন সাপ্লায়ার এ আর সাপ্লায়ার বি কি করবে, তোমার ভ্যারিয়েবিলিটি দিবে। সেটার জন্য তুমি চিন্তা করো, তোমার একজন সাপ্লায়ার, তার কাছ থেকে তুমি মাইক্রোচিপ নাও কম্পিউটারের, বি কাছ থেকেও নাও। এখন এ হলো তোমাকে মাইক্রোচিপ একদম যেই ডেতে তোমার দেওয়ার কথা, যেই টাইমে দেওয়ার কথা, ধরো তার একটু আগে পরে দেয়, ধরো তোমাকে বলছে বিকাল 4টায় দেয়, আম, মাঝে মধ্যে একটু 4:30 বাজে, মাঝে মধ্যে একটু 3:45 বাজে এরকম। কিন্তু সাপ্লায়ার বি যে, সে বলতেছে আজকে 4টায় দিবে, অথচ রাত 8টায় দিতেছে, অথবা 1টায় দিতেছে, আবার পরের দিনও দিতে পারে, এরকম অবস্থা। তাহলে বলো তো কোন সাপ্লায়ারটা ভালো? সাপ্লাই। সাপ্লায়ার এ। তার মানে দেখো, সে দেওয়ার কথা 4টায়, কিন্তু সে কিন্তু 4টায় দিচ্ছে না, সাপ্লায়ার বি। আর যে বলছে 4টায়, সে একটু আগে পরে দিচ্ছে, কিন্তু এত বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে না। তার মানে এই জন্য মেজার্স অফ ডিসপারশন জানা প্রয়োজন। এই যে ডাটা ছড়ায় আছে, পরেরটা অনেক বেশি বিক্ষিপ্ত ভাবে আছে, প্রথমটায় কম বিক্ষিপ্ত ভাবে আছে। তো যেটা একটু কম বিক্ষিপ্ত ভাবে থাকবে, সেটাই হলো তোমার বেটার। আচ্ছা, এবার ইম্পর্টেন্স অফ ডিসপারশন। ডিসপারশনের ইম্পর্টেন্ট কি? কন্ট্রোলিং ভ্যারিয়েবিলিটি ইন এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আচ্ছা, একটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের যদি ভ্যারিয়েশনস বেশি হয়, তুমি সেটা কন্ট্রোল করতে পারবে বা চেঞ্জেস এনে সে ঠিক করতে পারবে। তারপর দুইটা ডাটা সেটের কম্পেয়ার করতে পারবে, ধরো কোনো দুইটা ডাটা সেটের মিন সমান। মিন সমান হলে তো বুঝাবে ডাটা সেট দুইটা সেম আচরণ করে। কিন্তু এমন হতে পারে কোনো ডাটা সেটের ডাটাগুলো অনেক বেশি বিক্ষিপ্ত আকারে আছে, তখন সেটা আমরা মেজার্স অফ ডিসপারশন দিয়ে তুলনা করব। যেটা ডিসপারশন কম, তার মানে সেটা ভ্যারিয়েশনস কম, তার মানে সেটা বেটার ডাটা সেট। তারপরে আপার লিমিট লোয়ার লিমিট সম্বন্ধে আমরা ধারণা করি। এখন দেখো, ডিসপারশন দুই প্রকার, একটা হলো অ্যাবসলিউট মেজার, আর হলো রিলেটিভ মেজার। অ্যাবসলিউট মেজার গুলো ইউজ করেই তোমার রিলেটিভ মেজার করতে হয়। অ্যাবসলিউট মেজার সরাসরি অরিজিনাল ডাটার উপর কাজ করে। যেমন প্রথমটা আসতেছে রেঞ্জ। আমরা শুনেই বুঝি একটা রেঞ্জে কি থাকবে, একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, একটা লোয়েস্ট ভ্যালু থাকবে। ওই দুটো পার্থক্য বের করলেই তুমি রেঞ্জ পেয়ে যাবে। কোয়ার্টাইল ডিভিয়েশন বা ইন্টার কোয়ার্টাইল ডিভিয়েশন, এইটার একটা সূত্র দেওয়া আছে, আমরা একটু পর যখন ম্যাথসে যাব ভালো মতো বুঝাবো। কোয়ার্টাইল বলতে, কোয়ার্ট মানে কি, 4 না? জি ম্যাম। সেখান থেকে আসছে, আমরা আহ, তোমাদেরকে বুঝাবো। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা রুট ভ্যারিয়েন্স। এইটা সবচেয়ে পপুলার মেথড, যেখানে সব ডাটা ইউজ আছে, দ্যাট ওয়াই এটা তোমার আহ, অনেক পপুলার। এখন সেটার জন্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। তো স্যাম্পলের ক্ষেত্রে সেই জিনিসটাকে ভাগ করতেছি এন মাইনাস, ছোট এন মাইনাস ওয়ান দিয়ে। আচ্ছা, এইটার একটা রিজন আছে, কারণ পপুলেশনে তো সব ডাটা নিচ্ছি, আর স্যাম্পল আমি সব ডাটা পাচ্ছি না। তো রেজাল্ট আসলে পপুলেশনের আর স্যাম্পলের
সেম না আসার কথা। সো সেখানে একটা কারেকশন ফ্যাক্টর ইউজ করে স্যাম্পলের ক্ষেত্রে, সেটাকে n-1, যে মানে যাটা জাস্ট অ্যাডজাস্ট করা মানে। এরপর হচ্ছে মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিডিয়ান ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মোড ডেভিয়েশন ফ্রম মোড। ম্যাম n-1 can be n-1 একটা কারেকশন ফ্যাক্টর স্যাম্পলের জন্য সেটা। এখন মিন ডেভিয়েশন, মিডিয়ান ডেভিয়েশন, মোড ডেভিয়েশন মানে হলো মিনের থেকে কতটা সরে আছে, মিডিয়ানের থেকে কতটা সরে আছে, মোডের থেকে কতটা সরে আছে। তাহলে রিলেটিভ মেজার কি করবে, আমি বলছিলাম সে অ্যাবসলিউট মেজার গুলো ইউজ করবে, ইউজ করে রিলেটিভ একটা মেজারমেন্ট দিবে। তাহলে প্রথমেই আসতেছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। রেঞ্জের যা সূত্র ছিল উপরে, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, সেটাই নিচে প্লাস করে 100% করছে। তারপর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, সেটাও এরকম। আচ্ছা, তারপর আসতেছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, সেটাকে অনেক সময় সিভি বলে। সেটা স্যাম্পলের জন্য কিরকম হবে, পপুলেশনের জন্য কিরকম হবে, সেটা বলে দিছে। লাস্টে দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, সেটাও তিনটার জন্য তিনটা আছে। ম্যাথে চাই তাহলে এক্সাম্পল। আচ্ছা, প্রথমে আসি রেঞ্জ নিয়ে। রেঞ্জ কি একটা সেট অফ ডাটা ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু। এটা সবচেয়ে সিম্পলিয়েস্ট মেজার অফ ভ্যারিয়েবিলিটি, এবং এটা খুবই ভেরি সেন্সিটিভ অ্যাবাউট স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট ভ্যালু। মনে করো রেঞ্জ কি হইতেছে, স্মলেস্ট আর লার্জেস্ট ভ্যালু ডিফারেন্ট। এখন একটা হইতে পারে তোমার স্মলেস্ট অথবা লার্জেস্ট, যে কোনো একটা ভ্যালু আউটলিয়ার হইতে পারে। আবার এমনও হইতে পারে দুইটাই আউটলিয়ার। তাইলে যদি দুইটা আউটলিয়ার নিয়ে আমি রেঞ্জ বের করি, তাহলে কি অ্যান্সার ট্রু পার্সপেক্টিভের থেকে ডিফারেন্ট আসবে না? ম্যাম বুঝতে পারছি। না না বুঝি নাই ম্যাম। আমি আউটলায়ার কি বলছিলাম, ডাটা সেটের থেকে অনেক বড় অথবা অনেক ছোট। ছোট জি। এখন তোমার রেঞ্জের সিস্টেম কি, হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু ডিফারেন্স, তাই না? জি জি। এখন এমন হতে পারে না যে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুর মধ্যে যে কোনো একটা তোমার আউটলেয়ার, অথবা এমন হতে পারে দুইটাই আউটলেয়ার। দুইটার ডিফারেন্স নিলে কি সে ট্রু পার্সপেক্টিভ দেখাবে? না। তো এই জন্যই বলতেছি এটা সেন্সিটিভ অ্যাবাউট লার্জেস্ট আর স্মলেস্ট ভ্যালু। আচ্ছা, কোথায় ওয়াইডলি ইউজড হয় সেটা একটা উদাহরণ দিচ্ছে। মেরিটস বলে দিছে যেহেতু সব ডাটা লাগে না, লার্জেস্ট আর লোয়েস্ট ভ্যালু হইলেই হয়। আর এটা কুইক তোমার একটা রেজাল্ট দিবে ভ্যারিয়েবিলিটি। আচ্ছা, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড। কারণ আমি তো বলেই দিলাম, যদি দুইটা এক্সট্রিম ভ্যালু এখানে হয়, তাহলে তোমার মিসলিডিং হবে, তুমি বুঝতে পারবে না যেটা আসলে আসল চেহারা কি সেটা জানো। আচ্ছা, এরপর আসতেছে রেঞ্জ। রেঞ্জে হলো লার্জেস্ট মাইনাস স্মলেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু ইকুয়াল টু ম্যাক্স মাইনাস মিন। তো ম্যাক্সিমাম ভ্যালু যেটা সবচেয়ে বড়, সেটা থেকে মিনিমাম ভ্যালুটা বিয়োগ করলে পেয়ে যাবা। একই সাথে আমি কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করাও শিখাবো। এখানে একটা ডাটা সেট আছে, ডাটা সেটটা বড় থেকে ছোট সাজানো আছে, তাই তুমি ইজিলি কোথায় লার্জেস্ট ভ্যালু আর কোথায় স্মলেস্ট ভ্যালু সেটা পাবা। সাজানো না থাকলে আইদার সাজাই নিবা, আর যদি সাজাইতে না পারো তাহলে চোখ দিয়ে ভালো করে খুঁজে নিবা কোনটা লার্জেস্ট কোনটা স্মলেস্ট ভ্যালু। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো স্মলেস্ট ভ্যালু আছে 425 আর লার্জেস্ট ভ্যালু আছে 615। তাই আমি 615 মাইনাস 425 করে রেঞ্জ বের করছি। আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ উপরে মাইনাস করছি, নিচে একই ভ্যালু প্লাস করছি। কারণ রিলেটিভ বলতে কি, একটা রেশিও টাইপ কিছু আসবে। সো দ্যাট আমাকে অবশ্যই উপরে যদি যাই থাকে নিচে আমাকে মোট ভ্যালুটা বসাতে হবে। বসানোর পরে আমি এটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য 100% গুণ করছি। দেখো 18.27% আছে। বুঝা গেল? তার মানে
একশোর মধ্যে 18.27% করে ভ্যারিয়েশন হয়, বুঝতে গেলে? জি ম্যাম। এক সেকেন্ড। আচ্ছা, এরকম আসলে সম্ভব। আচ্ছা, এখন কোয়ার্টাইল ডেভিয়েশন। আমি বলছিলাম কোয়ার্ট মানে 4, তাহলে এইটা নিয়ে কোনো একটা কাজ হবে। আর এখানে সূত্র হলো থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2। তোমাদেরকে এখন বলি এটা কিভাবে কাজ করে। ধরো একটা দড়ি আছে তোমার কাছে, সেটাকে যদি 4 ভাগে ভাগ করতে হয়, তাহলে তুমি কেচি দিয়ে কয়বার কাটবা দড়িটাকে? 4 বার। 4 বার কাটলে তো 5 ভাগ হয়ে যাবে। 3 চিন্তা করো, বার। 3 বার কাটতে হবে না? জি, জি। 3 বার কাটলে কি এটা 4 ভাগ হবে? এখন যেখানে যেখানে তুমি কাটগুলা দিছো, সেইগুলা হলো তোমার Q1, Q2 আর Q3। জিরো একদম প্রথম কোণায় যদি জিরো থাকে, জিরো থেকে Q1 পর্যন্ত এক ভাগ, ঠিক আছে? Q1 থেকে Q2 এক ভাগ, Q2 থেকে Q3 এক ভাগ, আর Q3 থেকে 100% এক ভাগ। বুঝা গেল? ইয়েস ম্যাম। এখন এরা কি করবে, তোমার Q3 নিবে, মাইনাস Q1 করবে, আর 2 দিয়ে ভাগ করবে। তাহলে কি, জিরো থেকে Q1 আর Q3 থেকে 100% এই জায়গাটা বাদ করতেছে না? জি ম্যাম। তাহলে কি 25% ডাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা একদম প্রথমের এবং শেষের ডাটা বাদ দিচ্ছি, তাহলে কি তার আউটলায়ারের কাজ আছে? না, না। তাহলে আউটলায়ার আমাকে কোনো ডিস্টার্ব করবে না, তাহলে এটা ওভারকাম করবে সেন্সিটিভিটি এক্সট্রিম ভ্যালু। এটা হাইলি ইউজ করে হয় স্কিউড ডাটার ক্ষেত্রে, আর এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড না। আর ডিমেরিটস কি, প্রথম ডিমেরিটস কি হলো কি, সে কি করে 50% ডাটাই বাদ দিয়ে দেয়। কারণ 4 ভাগে ভাগ করলে কি প্রত্যেক ভাগে 25% করে পড়ছে। এখন প্রথম ভাগে 25, লাস্ট ভাগে 25, টোটাল কি 50%। একটা ডাটা যদি তুমি 50%ই বাদ দিয়ে দাও, তবে কি সে তোমাকে খুব ভালো অ্যান্সার দিবে? না, না। এখন দেখো, কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে তোমাকে মাস্ট ডাটাকে সাজায় নিতে হবে ছোট থেকে বড়, আদারওয়াইজ তুমি কোয়ার্টাইল ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারবে না। ঠিক আছে? এখন কোয়ার্টাইল ডেভিয়েশনে আসো থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইল। থার্ড মানে কি, 4 ভাগের 3 ভাগ না? ইয়েস ম্যাম। আর ফার্স্ট মানে কি, 4 ভাগের 1 ভাগ না? 1 বার। দেখো আমি থার্ড কোয়ার্টাইল একদম উপরে Q3 লিখছি, এখানে আমি মানটা বসাচ্ছি, বাট তুমি দেখো n × 3/4। এখানে n হলো কয়টা অবজারভেশন আছে, গুণে দেখো কয়টা আছে। সত্তরটা। 70টা, তাহলে n এর মান 70 ইন্টু 3/4। আমার অ্যান্সার আসছে 52। এখন তুমি কি কোনখানের 52.5তম অবজারভেশন নেওয়া সম্ভব? না ম্যাম। তাহলে তোমাকে 53তম অবজারভেশন নিতে হবে। এখন এখান থেকে 53 নম্বর অবজারভেশন গুনতে হবে। এখন তোমার মনে হয় আমি কিন্তু 53 নম্বর অবজারভেশন গুনছি পাশাপাশি, ঠিক আছে? দেখো এই যে পাশাপাশি গুলো, 1 2 এরকম করে এখানে 53 নম্বর অবজারভেশন। এখন তোমার মনে হইতে পারে যে ম্যাডাম পাশাপাশি কেন নিলাম, আমি নিচে নিচে যাইতাম, মনে জি, হচ্ছে না? জি। জি, জি। কিন্তু আমি ডাটাটাকে সাজাইছি পাশাপাশি, ছোট থেকে বড়। যদি নিচে নিচে ছোট থেকে বড় সাজাইতাম, তাহলে নিচে নিচে নিতাম। বুঝা গেল? ইয়েস ম্যাম। এটা কি তাই, ম্যাম এভাবে নিচে, নিচে নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে। সাজানোর সময়? হ্যাঁ নেওয়া যাবে, ওকে, ওকে ম্যাম। কিন্তু যেভাবে নিবা সেইভাবেই এখানে গুনবো। করবো। আমি যেহেতু পাশাপাশি সাজাইছি, তাই আমি পাশাপাশি নিচ্ছি। আচ্ছা, এরপরটা দেখো ফার্স্ট কোয়ার্টারের ক্ষেত্রে 70 × 1/4, তাহলে 17.5। অ্যাজ আমি 17.5তম অবজারভেশন নিতে পারবো না, তাই 18তম অবজারভেশন নিচ্ছি। সেটা কত, 445। তাইলে দেখো আমার Q3 - Q1 / 2।
525 minus 445 divided by 2, অ্যান্সার কত? 40। তাইলে Q3 এটা বের ম্যাম করলে Q3 53 না ম্যাম? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। কম অবজারভেশনের মান বাবা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা বের করবো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। সেটা সূত্র কি? উপরে Q3 মাইনাস Q1, নিচে Q3 প্লাস Q1 ইন্টু 100%। তাহলে 525 মাইনাস 445 ডিভাইডেড বাই 525 প্লাস 445 ইন্টু 100%, তাহলে 8.25%। দেখো একই ডাটা সেট, বাট ওইটার ভ্যারিয়েশনটা থেকে এটার ভ্যারিয়েশনটা একটু কম আসছে না? জি ম্যাম। কারণ সে আগেরটার থেকে বেশি ডাটা এখানে ইউজ করছে। বুঝা গেল? ইয়েস ম্যাম। এখন আসবো ভ্যারিয়েন্স। মনে রাখবা, তোমাকে যদি জিজ্ঞেস করে তোমার সবকিছু যতগুলা মেজার্স অফ ডিসপারশন আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট মেজার্স অফ ডিসপারশন কোনটা, তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভ্যারিয়েন্স। এটারও রিজন আছে, কারণ তোমার ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় সে সব অবজারভেশন ইউজ করে। বুঝা গেল? ম্যাম Yes, এটা ma'am. এটা আরেকবার একটু কাইন্ডলি। হ্যাঁ, যদি বলে which measures of dispersion is the best, তাহলে বলবো যে variance অথবা standard deviation, cause they use all the observation under study। ইয়েস ম্যাম। আচ্ছা, কারণ এতক্ষণ আমরা কি করছি, কেউ কোনো ডাটাই নেয় নাই, বড় একদম বড় আর একদম ছোট নিচ্ছে, কেউ মাঝখানের 50% ডাটা নিয়ে কাজ করছে, কিন্তু ভ্যারিয়েন্স করবে কি সব ডাটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, এই জন্য সে বেস্ট। ভ্যারিয়েন্স বের করার পর যখন আমি এটা রুট করব তখন সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, সেটা আমি যদি স্যাম্পল নিয়ে করি সেটা এস হবে, কারণ আর ভ্যারিয়েন্স হবে এস স্কোয়ার। এস স্কোয়ারের রুট করলে এস হবে। আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলে সেটা সিগমা হবে। তাহলে পপুলেশন ভ্যারিয়েন্স হলো সিগমা স্কোয়ার, সেটা উল্টো। কিছু প্রপার্টিজ বলছে। প্রথম প্রপার্টিজ হলো ভ্যারিয়েন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ জিরো ইফ অল অবজারভেশন আন্ডার স্টাডি আর সেম। আচ্ছা, তুমি চিন্তা করো, সব যদি তোমার ভ্যালু 5 হয়, সপ্তাহে 5 দিন তুমি ইউনিভার্সিটি যাও, প্রতিদিনই যদি 5 দিন 5 দিন একদম অলওয়েজ 5 দিন 5 দিন তুমি যাচ্ছ, কখনো গ্যাপ দাও না, তাহলে কি তখন সেখানে কোনো ভ্যারিয়েশন আসবে? নো ম্যাম, বুঝি নাই ম্যাম, সরি। যদি না থাকে তাহলে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে? না ম্যাম, থাকবে না। সেটাই বলছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ জিরো যদি অল অবজারভেশন আন্ডার স্টাডি হলো সেম হয়। তারপরে যত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কম হবে তত বুঝবা তোমার ভ্যারিয়েশন কম। ঠিক আছে? জি জি। এরপর এখানে বলে দিচ্ছে ইউজ কোথায় হয়, মেরিটস কি কি আছে, ডিমেরিটস কি কি আছে, এগুলো দেখো। আচ্ছা, এখন কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স বের করার পরে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স নির্ধারণ করতে হয়। আচ্ছা, এটা কেন হয় এটা আমি যখন অঙ্কে যাবো তখন বুঝাবো। দেখো এখানে সিবি এস বাই এক্স বার। এস কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স বার কি ছিল? মিন। সেটা কিসের? স্যাম্পলের। সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। আর পপুলেশনের জন্য সিগমা ডিভাইডেড বাই মিউ ইন্টু 100%। এখন এই অঙ্কে ঢুকলে তোমরা ইজিলি বুঝে যাবে। দুইটা ডাটা সেট আছে, এখানে প্লেয়ার এ প্লেয়ার বি বলছে। আচ্ছা, তোমরা ক্রিকেট দেখো না? বাংলাদেশ তো খুবই জঘন্য খেলতেছে, দেখতেছো তো? ইয়েস ম্যাম। Yes, ma'am.
এখন এবার তো তামিম ইকবাল খেলতেই গেল না। জি। তো সাপোজ ধরো এখানে আমি দুইজন প্লেয়ার, তামিম ইকবাল আর সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরির পরিমাণ দিছি, বছরে কয়টা হাফ সেঞ্চুরি করে, 6 বছরের ডাটা দিছি। ঠিক আছে, জি ম্যাম। এখন আমি তোমাদেরকে বলতেছি এই 6 বছরের ডাটা থেকে বের করে বলতে যে কোন প্লেয়ার বেস্ট পারফর্মার। তোমরা কখনো যখন খেলা খেলতে নামে দেখো সবার প্রথমে প্লেয়ারটা নামলেই তার স্ট্যাটিস্টিক্স দেখায়, দেখছো কখনো? ইয়েস রান ম্যাম। কত, এভারেজ উইকেট কত, এগুলো সব দেয় না? জি। সো সেগুলা কিন্তু ক্যালকুলেশন করেই বের করে। তোমার কি মনে হয় যে সাকিব আল হাসান ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার, এটা কিভাবে বুঝবো? তাহলে সাকিব আল হাসানের সাথে যদি আমি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এদের প্লেয়ারের কম্পেয়ার কিভাবে করব? কেমনে বুঝলো যে সে থার্ড, মানে অলরাউন্ডার ফার্স্ট? মনে হয় না? জি জি। আচ্ছা, সেইটা কিন্তু এই যে স্ট্যাটিস্টিক্যাল মেজার করে, এই যে আমি এখন যেটা মেজার করব সিবি, সেইটা মেজার করে তারা দেখে। ধরো অস্ট্রেলিয়ার একটা প্লেয়ারের সিবি আছে, বাংলাদেশি প্লেয়ার সাকিব আল হাসানের সিবি আছে, ইন্ডিয়ান প্লেয়ারের সিবি আছে, সবার সিবি কম্পেয়ার করে যার সিবিটা কম সে বেটার প্লেয়ার। তো সবার মধ্যে সিবির মান সবচেয়ে কম তাহলে সাকিব আল হাসানের আছে, তাই বলতেছে সে ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার। বুঝা গেল? ইয়েস ম্যাম। তাহলে এইখানে দেখো 6 বছরের ডাটা দিচ্ছি, এখানে আমি স্যাম্পল হবে কেন হবে? আচ্ছা বলো তো, সাকিব আল হাসান আর তামিম ইকবাল কি 6 বছর ধরে খেলে? না না ম্যাম। হ্যাঁ, 6 বছর ধরে খেলে না, আমি জানি না কয় বছর ধরে খেলে, বাট 6 বছর ধরে খেলে না। এবং এখানে প্লেয়ার এ প্লেয়ার বি এর কথাও জানি না কয় বছর ধরে খেলে, বাট আমি 6 বছরের ডাটা নিচ্ছি। দ্যাটস ওয়াই আমি এটাকে স্যাম্পল কাউন্ট করব, কারণ এখানে ফুল ডাটা তো আমি নেই নাই। বুঝা গেল? ইয়েস ম্যাম। এখন সবাই এই ডাটা সেটটা তুলো। প্রথমটা তামিম ইকবালের জন্য, ধরো প্রথম বছর তামিম ইকবাল, মানে 1 বছর যে 6টা বছর নিচ্ছে, সে 4টা হাফ সেঞ্চুরি করে। সেকেন্ড বছরে সে 8টা হাফ সেঞ্চুরি করে। এরকম করে সাকিব আল হাসানেরও দেওয়া আছে 10টা, তারপরে বছর 10টা, এইভাবে তুলো। জি ম্যাম, তুলছি। এখন তোলার পরে তুমি দেখবা প্রথম ডাটা সেট, মানে আমি তামিম ইকবালকে নিয়ে কাজ করতেছি। দেখো তামিম ইকবালের ডাটাটাকে আমি প্রথমে, ওটা হরিজোনালে ছিল, আমি এটাকে ভার্টিক্যালি লিখছি, লিখে এটাকে সামেশন করছি, মানে যোগ করছি, আসছে 60। এরপরে আমি x1 স্কোয়ার করব, মানে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা স্কোয়ার, 4 স্কোয়ার 16, 8 স্কোয়ার 64, 10 স্কোয়ার 100, এভাবে করছি। তাহলে টোটাল কত হলো? 712। বুঝতে পারছো? জি ম্যাম। এরপর দেখো আমি মিন বের করছি। মিন কি? টোটাল অবজারভেশনের যোগফল ডিভাইডেড বাই কয়টা ভ্যালু আছে, 6টা ভ্যালু আছে, 6 দিয়ে ভাগ করছি, আসলে 10। এখন তোমাকে ভ্যারিয়েন্স বের করার সূত্র কি? প্রথমে ভ্যারিয়েন্স বের করব, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। ওকে ম্যাম। এক মিনিট।
এখন তাহলে দেখো সূত্র কি, সামেশন অফ এক্স ওয়ান স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এন, টোটালটাকে এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতেছি। কেন? কারণ আমার এটা স্যাম্পল ছিল, বলছিলাম না এটা স্যাম্পল, কেন স্যাম্পল সেটা আমি বলছি। তাইলে সামেশন অফ এক্স ওয়ান স্কোয়ার মানে প্রত্যেকটাকে স্কোয়ার করে সেটা যোগফল নিতে হবে। সেটা কত ছিল আমাদের? 712। এরপরে মাইনাস করব এক্স এর সামের স্কোয়ারকে। এক্স এর সাম কত? 60। 60 এর স্কোয়ার ডিভাইডেড বাই এন। এন কত? 6 ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মানে 5। এইটার অ্যান্সার আসছে 22.4। ক্যালকুলেশন করে দেখো তো এটা আসে কিনা। জি ম্যাথ 22.4। আচ্ছা, এখন আমার তো সিবি বের করতে হলে কি লাগবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তাহলে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, ভ্যারিয়েন্স দিয়ে হবে না। তাইলে রুট ওভার করো। 4.7। হয়েছে না? Yes, এখন ma'am. আমি সিবি বের করব। তুমি মনে রাখবা বেটার প্লেয়ার, বেস্ট প্লেয়ার, হু পারফর্ম বেটার, এই টাইপের কথা আসলেই তোমাকে সিবি দিয়ে অঙ্ক করতে হবে, সরাসরি তো বলে দিবে না সিবি করো। বুঝে গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো সিবি দিয়ে কি করব আমি। সিবি সূত্র ছিল এস ডিভাইডেড বাই এক্স বার। এস এর মান কত? 73 4.73। আর মিন কত ছিল এক্স বার? 10। 10। এটাকে 100% দিয়ে গুণ করছি, তাহলে 47.3% অ্যান্সার আসছে। এটা আমার কার জন্য করছিলাম? তামিম ইকবালের জন্য। এখন সাকিব আল হাসানের ডাটাটা দেওয়া আছে না, সেট টু। জি ম্যাম। তো এখন সেটা একদম সেম প্রসিডিওরে অঙ্কটা করো তো। আমি এই স্লাইডটা ওপেন রাখছি, তোমরা এই ম্যাথটা করো, মানে পারো কিনা। তারপরে আমি পরের স্লাইডটা ওপেন করে দিব, তখন তোমরা বুঝবা যে তোমার আহ, মানে হয়েছে কি হয় নাই। ঠিক আছে? ওকে ম্যাম। সেম ভাবে ওই ডাটা সেটটা ভার্টিক্যালি তুলে একইভাবে অঙ্কটা করো। তারপরে আরো আছে, বাকিটুকু আমি বলতেছি এটা করার পর। ঠিক আছে? জি
Hello, ma'am. শেষ হয়েছে? জি হ্যাঁ, Jimmy Station. আচ্ছা কত আসছে ভ্যারিয়েন্স? আচ্ছা আমি পরের স্লাইডটা ওপেন করি তাহলে বুঝি। এরকম আসছে? এটা আসছে। জি ম্যাম এরকম আচ্ছা এখন দেখো এদের তো কিন্তু মিন সমান, দেখছো? তাহলে কি মিন দিয়ে কম্পেয়ার করা যায় তো? No, এখন তাহলে সিভির মান যেটা ছোট সেটা বেটার, তাহলে বলো কে বেটার? সাকিব আল হাসান। সাকিব আল হাসান বেটার। আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন আসে নাই, এক জায়গায় আমি বলছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছোট হইলেই সেটা ভ্যারিয়েশন কম, তাহলে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেই আমি কেন অ্যান্সার করলাম না, সিভি কেন করলাম, এটা মনে হয়েছে? জি ma'am. হ্যাঁ, বুঝি নাই ম্যাম। ধরো আমি বলছিলাম না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যত কম জি। তত ভ্যারিয়েশন কম, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই তো দেখা যাচ্ছে যে প্রথমটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে পরেরটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, তাহলে আমার সিভি বের করার দরকার কি, এটা মনে হয় না? না ম্যাম, আমার মনে হয় নাই। আচ্ছা সিভি বের করার প্রয়োজন কেন সেটা বলো দেখি, জানো? না ম্যাম। আচ্ছা Accurate percentage বের করার জন্য। পার্সেন্টেজ কেন বের করছি সেটারও কারণ আছে। ধরো তুমি সাকিব আল হাসানের 6 বছরের ডাটা নিছো আর তামিম ইকবালের 6 বছরের ডাটা নিছো। এখন তামিম ইকবাল প্রথম বছর 4টা হাফ সেঞ্চুরি করছে আর সাকিব আল হাসান 10টা হাফ সেঞ্চুরি করছে, কিন্তু তুমি কি জানো সে তামিম ইকবাল কয়টা ম্যাচ খেলে কয়টা হাফ সেঞ্চুরি করছে আর সাকিব আল হাসান কয়টা ম্যাচ খেলে কয়টা হাফ সেঞ্চুরি করছে? না ম্যাম। তাইলে কি এটা সেম স্কেলে নাও হইতে পারে, তাই না? ইয়েস ম্যাম। তো এই জন্য এটাকে আমি 100%-এ কনভার্ট করে নিছি। 100% কনভার্ট করা মানে কি দুইটা এখন সেম স্কেলে আছে, তাহলে কম্পেয়ারটা ঠিক হবে। ইয়েস ম্যাম। এই জন্য সিবি করা লাগছে, বুঝে গেল? জি ম্যাম। এখন সিবি করে কি বোঝা গেল? সিবি করে বোঝা গেল যে যেহেতু আমরা জানি যেই সিবি আমরা অবজার্ভ করব কোনটার মান ছোট, যেই সিবির মান ছোট সে বেটার পারফর্মার। সো এইখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর প্লেয়ারের থেকে 2 নম্বর প্লেয়ারের সিবির মান ছোট, তাহলে আমি বলতে পারি যে সাকিব আল হাসান বা প্লেয়ার বি বেটার পারফর্মার। এটা কিন্তু সিজিপিএ দিয়েও আসতে পারে, দুইজন স্টুডেন্টের সিজিপিএ দেওয়া আছে, কে বেটার পারফর্মার, যে কনসিস্টেন্ট সেই তো বেটার পারফর্মার, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা মিন ডেভিয়েশন আজকে শুরু করলে শেষ করতে পারবো? হ্যাঁ পারবো। আচ্ছা এখন আমরা মিন ডেভিয়েশন করব, মিন ডেভিয়েশন আর মিডিয়ান ডেভিয়েশন, এটার একটা এক্সাম্পল ম্যাথ দিয়ে আমরা শিখবো। মিন ডেভিয়েশন আর মিডিয়ান ডেভিয়েশন শিখলে মোড ডেভিয়েশন তোমরা এমনি পারবা, ঠিক আছে? আচ্ছা মিন ডেভিয়েশনের জন্য সবার আগে কি করতে হবে আমাকে? দেখো এখানে একটা ডাটা সেট দেওয়া আছে, সে বলছে দ্য মান্থলি এভারেজ টেম্পারেচার ইন ডিফারেন্ট মান্থস অফ 2018 ইন ঢাকা সিটি আর গিভেন বেল। 12 মাস না, 12 জি মাসের ম্যাম। টেম্পারেচারের একটা তোমার এভারেজ টেম্পারেচার দেওয়া আছে প্রতি মাসের। এখন বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ ভ্যারিয়েশন ইন অ্যাভারেজ টেম্পারেচার ইন ডিফারেন্ট মান্থ ইউজিং মিন ডেভিয়েশন অ্যান্ড মিডিয়ান ডেভিয়েশন। মিন ডেভিয়েশন আর মিডিয়ান ডেভিয়েশন বের করে দেখতে বলছে তোমাকে। এখানে আমি দুইটার কথা বলছি, যদি একটার কথা বলে তাহলে একটা করবা,
ঠিক আছে? এখন তাহলে তোমাকে এখানে ডাটা সেটটা দেওয়া আছে, এইটার মিন বের করবো ফার্স্ট। মিন বের করা মানে কি, সবগুলো যোগ করবো, 12 দিয়ে ভাগ করবো। কিন্তু মিডিয়ান বের করতে হলে কি করতে হবে এটাকে বলো তো প্রথমে। মিডিয়ান বুঝে গেছো? করছি তো ম্যাম, ভুলে গেছি। মিডিয়ান বের করতে হলে সবার আগে এটাকে ছোট থেকে বড় সাজাইতে হবে না, অর্ডার। ও জি 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 ম্যাম, জি জি ম্যাম। তাহলে সেটাকে মিডিয়ান বের করার জন্য অর্ডারে সাজাইতে হবে। তাহলে প্রথমে মিন বের করলাম, এখন মিডিয়ামের জন্য সেটাকে আমি অর্ডারে সাজাইলাম। এখন বলো এখানে এন এর মান আছে ইভেন, তাহলে ইভেনের সূত্র দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে ইভেনের সূত্র কি, n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ, দুইটা পদের মান নিব, তারপর 2 দিয়ে ভাগ করব। n/2 হলো 6তম পদ, n/2 প্লাস 1 7তম পদ। 6 আর 7তম পদের মান কত এখানে দেখো, 22.9 আর 25.3। সেই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করছে, তাহলে 24.10 হলো তোমার মিডিয়ান। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন ডেভিয়েশন বের করতে হবে। ডেভিয়েশনের সূত্র কি ছিল, 1/n সামেশন অফ xi মাইনাস এক্স বার, এবং সামনে মডুলাস, মানে আমি দুইটা ডিফারেন্স দিব, মাইনাস না প্লাস সাইন সেটা আমার বিষয় না। আমি প্রথমেই, যেহেতু আমি মিন আর মিডিয়ান একসাথে করতেছি, তার জন্য আমি এক্স এর ভ্যালুটা যেটা আমি সিরিয়াল করছি সেটা বসাইছি। বুঝা গেল? যদি শুধু মিন ডেভিয়েশন বের করতাম আমার কিন্তু সিরিয়ালের প্রয়োজন ছিল না। মিডিয়ান যেহেতু করছি এজন্য আমাকে সিরিয়ালটা ইউজ করতে হয়েছে। ক্লিয়ার? জি ম্যাম। সো যেটা আসবে সেটা বের করবা, দুইটা বের করার প্রয়োজন নাই। তাহলে দেখো আমার ওখানে ডাটা সাজাইছিলাম যেটা, সেটা আমি উপরে লিখছি। তারপর আমি এক্স আই মাইনাস এক্স বার, তারপর এক্স আই মাইনাস মিডিয়ান। এক্স আই মাইনাস এক্স বার মানে কি, প্রত্যেকটা এক্স এর ভ্যালু থেকে মিন বাদ দিব। প্রথম এক্স এর ভ্যালু কত আছে, 12.7, আর মিন ছিল কত আমার, 21.97। তাহলে 21.97 বিয়োগ করে কত আসছে, মাইনাস দিয়ে ভ্যালু আসছিল, কিন্তু আমি মডুলাস দিছি, মাইনাস নিব না। তাহলে 9.27। বুঝা গেল? ইয়েস ম্যাম। এরকম করে প্রতিটা বের করছি। আবার মিডিয়ানের ক্ষেত্রে কি করছি, এক্স এর ভ্যালু থেকে মিডিয়ান বিয়োগ করছি। মিডিয়ান ছিল 24.10, তাইলে 12.7 থেকে 24.10 বাদ দিয়ে আমার আসছিল মাইনাসের ভ্যালু, মাইনাস নিব না, শুধু ভ্যালুটা লিখবো, তাই 11.4। এভাবে পুরো টেবিলটাকে কমপ্লিট করতে হবে। বুঝা গেল? ম্যাম এটা আরেকবার একটু বুঝাই দেন। কোনটা বুঝাবো বলো? সবগুলাই ফেলতেছি ম্যাম। এই যে আচ্ছা মিন। আচ্ছা, দেখো এখানে প্রথমে মিন বের করছি, মিডিয়ান বের করছি। এখন মিডিয়ান বের করার সময় তো আমি এটা সিরিয়ালি সাজাইছি। জি ম্যাম। মিডিয়ানের জন্য আমাকে সিরিয়ালি সাজাইতে হবে। জি জি এখন এটা যেহেতু বুঝছি। আমি এক টেবিলের মধ্যে দুইটা করতেছি, তার জন্য আমি উপরে এক্স এর ভ্যালুটা সিরিয়ালি লিখছি। যদি শুধু মিনের জন্য বের করতে হতো তাহলে কিন্তু আমাকে সিরিয়ালি লেখা লাগতো না। বুঝা গেল? ইয়েস ম্যাম, ইয়েস। আচ্ছা, এখন আমার সূত্র কি দেখো, এই যে মিন ডেভিয়েশন ফ্রম মিন, সূত্র কি, 1/n সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার, মানে প্রত্যেকটা এক্স থেকে এক্স বার বিয়োগ করব, আর এটার মডুলাস নিব, মানে মাইনাস সাইনটা আমি কনসিডার করবো না, শুধু ডিফারেন্সটা কনসিডার করব। ওকে ম্যাম। তাহলে আমি কি করলাম, আমার মিন আসছিল 21.97, তাই আমি 12.7 মাইনাস 21.97 করছি, আসছে 9.27। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, সেম ভাবে পরেরটার জন্য 14.8 থেকে 21.97 বিয়োগ করছে, বিয়োগ। আসছে 7.17। জি ম্যাম। এভাবে করে কমপ্লিট করছি। আবার মিডিয়ানের ক্ষেত্রে কি করছি, এক্স এর থেকে মিডিয়ান বিয়োগ করছি। এক্স এর মান 12.7, মিডিয়ানের মান কত ছিল, 24.10।
তাইলে আমার অ্যান্সার আসছে 11.4, সেম অ্যাজ 14.8 থেকে বিয়োগ করছি 24.10, আসছে 9.3। বুঝছো এবার? 3 জি ম্যাম। এভাবে করে পুরাটা কমপ্লিট করছি। এখন আমার সূত্র কি ছিল? মিন ডেভিয়েশন ফ্রম মিনের সূত্র ছিল 1/n সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর মডুলাস। তাইলে এই পুরা রোটাকে আমাকে সাম করতে হবে না? জি ম্যাম। সাম করে আমার অ্যান্সার আসছে 54.76। এটাকে আমি ভাগ করব এন দিয়ে, এন এর মান কত? 12। 12। তাহলে অ্যান্সার কত? 4.56। জি ম্যাম। আচ্ছা, মিন ডেভিয়েশন ফ্রম, এখন হইলো আমরা কি করব? কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম মিন। তাইলে প্রথমে মিন ডেভিয়েশনের মানটা লিখবা, ভাগ করবা মিন দিয়ে, তারপর এটাকে 100% করবা। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর এটা দেখো মিডিয়ান ডেভিয়েশন ফ্রম মিডিয়ান। তাহলে সেটা কি করতে হবে? দ্বিতীয় রোটা পুরোটা যোগ করতে হবে, যেহেতু সামেশন অফ আছে। সেটা হলো 52.9, এটাকে ভাগ করব 12 দিয়ে, কারণ আমার টোটাল অবজারভেশন ছিল 12টা। অ্যান্সার হচ্ছে 4.40। এখন কোএফিসিয়েন্ট অফ মিডিয়ান ডেভিয়েশন ফ্রম মিডিয়ান বের করব। তাই মিডিয়ান ডেভিয়েশন উপরে লিখছি 4.40 ডিভাইডেড বাই মিডিয়ান 24.10, এটাকে 100 দিয়ে গুণ করছি, তাহলে 18.26% অ্যান্সার আসছে। তারপরে নিচে অ্যান্সারটা লিখছি। বুঝতে পারছি? জি ম্যাম, এবার বুঝছি। আচ্ছা, এখানে আমি তো তোমাদেরকে এক্সারসাইজ ম্যাথ আপলোড করছি, মনে হয় দেখছো লেকচার 4-এ। জি ম্যাম। সেগুলা তোমরা দেখো, আর সোমবারে তো তোমাদের পরীক্ষার ডেট দিছি, তাই না? জি ম্যাম। তাহলে সোমবারে তোমাদের সিটি হবে, আর মঙ্গলবারে আমরা আবার এখান থেকে স্টার্ট করব। ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম চ্যাপ্টার 2 3? না, চ্যাপ্টার 4-এর তো একটা আপলোড করছি। না না, আর কি ও আচ্ছা, এক্সাম। হ্যাঁ চ্যাপ্টার 2-3। 20 মার্কস হবে না? হ্যাঁ 20 মার্কস। তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি।